উদ্ধত্ত অহংকার দম্ভ নয়, ব্যবহারে থাকুক মমতা। উন্নয়নের পাঁচালী পৌঁছবে বিরোধীদের বাড়িতেও। তৃণমূলের হাইটেক প্রচারে 1800 ইনফ্লুয়েন্সার। যুদ্ধের সময় রিল্যাক্স নয়, নিবিড় সংযোগে গুরুত্ব বুথে বুথে। জনসংযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার জনসংযোগে কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং উন্নয়নের পাঁচালী পৌঁছবে বিরোধীদের বাড়িতেও। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমার সহকর্মী দেবারতী একদিকে রয়েছেন এবং অন্যদিকে আমাদের অতিথি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আমি প্রথমে দেবারতীর কাছে আসি। দেবারতী, যে এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি আসন্ন নির্বাচনের জন্য যেভাবে জনসংযোগ শুরু হয়েছে এবং যে অভিনব পদ্ধতিতে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসংযোগ ইতিমধ্যেই শুরু হয়েছে, সেটা কতটা গুরুত্ব রাখছে? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এখানে সঞ্চারী বিশ্বজিৎ দাও রয়েছেন, একমত হয়তো হবেন আমার সঙ্গে। বিশ্বজিৎ দা, এর আগে যখন একাধিকবার প্যানেল হয়েছে আপনার সঙ্গে, বিভিন্ন সময় কথা বলেছি, এটা তো মানে সবাই বোধহয় এক কথায় মানবে যে কোনো রাজনৈতিক দল তারা চাইবে মাঠে থেকে রাজনীতিটা করতে। যাই হয়ে যাক না কেন, টেকনিক্যালিটিস কিছু থাকবে, এই এসআইআর ইত্যাদি এই আলোচনাগুলো চলবে, কিন্তু আলটিমেটলি যেটা পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন, এবং তার জন্য মাঠে নেমে রাজনীতিটা করতে হবে। আর এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেভাবে রাজনীতিটা করছে তাকে টেক্কা দেওয়ার মতো বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো আছে কিনা, সেটা নিয়ে বোধহয় বিতর্কেরও খুব একটা কোনো অবকাশ নেই। আমি বিশ্বজিৎ আপনার কাছে এই জায়গাটা থেকে একটু আসার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটা ডেকেছিলেন এবং আগামী রবিবার তিনি আরও একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে যে রূপরেখাগুলো নির্ধারিত হয়েছে বা যে প্রকল্পগুলোর কথা উনি বলছেন, একেবারে ডোর টু ডোর ক্যাম্পেনের কথাও কোথাও উঠে আসছে, কাদেরকে কাজে লাগানো হচ্ছে খুব স্পষ্টভাবে সেই বার্তাও দিয়েছেন। বিরোধীরা বলছেন যে এত জনসংযোগের হঠাৎ করে প্রয়োজন হলো কেন? কারণ সারা বছরই তো তৃণমূল কংগ্রেস এদের সঙ্গে থাকে, তাহলে নতুন করে যখন ভোটের আর 2-3 মাস বাকি রয়েছে তার আগে এটার প্রয়োজন কেন পড়লো? প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল তারা মাঠে নেমে রাজনীতি করবে, প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দল তারা জনসংযোগের চেষ্টা করবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বা যে কায়দায় তৃণমূল কংগ্রেসকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন, সেই উদ্যোগটা আলাদাভাবে কতটা তাৎপর্যপূর্ণ, আপনার চোখে কি ব্যাখ্যা? দেখুন, এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া। এসআইআর দিয়ে ভোট জেতা যায় না। আমরা জানি যে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে নির্বাচনে, যেটা তুমি বলছিলে দেবারতী, 365 দিনের রাজনীতিবিদ চাই, ফুল টাইম রাজনীতিবিদ চাই। সেদিক থেকে সংগঠন একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমরা যখন বিএলএ দেওয়ার প্রশ্নে দেখেছি যে বুথ ভিত্তিক বিএলএ দেওয়া, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে নয়, অনেকটা এগিয়ে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনসংযোগের প্রয়োজন হলো কেন? অন্তত ভারতীয় জনতা পার্টি যদি এই প্রশ্ন করেন, তাহলে ভারতবর্ষে পলিটিক্যাল পিয়ার বা রাজনৈতিক জনসংযোগ শুরু করেছিল নরেন্দ্র মোদী তার ইলেকশন ক্যাম্পেনের ক্ষেত্রে। এই প্রশান্ত কিশোর যে চর্চিত নাম বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বলেন ওভার হাইপড, এই যে তিনি যখন প্রথমে নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন নির্বাচনে, তখন তো জনসংযোগকে কাজ করানোর প্রয়োজন হয়েছে। আসলে দেখুন, জনসংযোগ কি করে বলুন তো? জনসংযোগ আমাদের ইমেজ বিল্ডিংয়ে সহায়তা করে, অর্থাৎ কি করলে ইমেজটা সঠিক থাকবে, সেই ইমেজ বিল্ডিং প্রক্রিয়াতে জনসংযোগের কাজ। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে, সেই কাজের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা প্রত্যেকের ঘরে পৌঁছে দেওয়া, এবং এখনো কি কাজ বাকি আছে। দেখুন, একটা জিনিস তো মাথায় রাখতে হবে, প্রত্যেকটা সরকারের একটা সাধ্য আছে আর স্বাদ আছে। আমাদের যারা ভোটার, যারা নাগরিক, তাদের দাবি অনেক আকাশ ছোঁয়া, কিন্তু সরকারের সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব ততটা সরকার করে দিচ্ছে, এবং সেটা দেখাচ্ছে। এই বার্তাটা পৌঁছে দেওয়া মানুষের ঘরে ঘরে, এটাই চেয়েছে। এবং যে কোনো রাজনৈতিক দলের কাছে এই পিয়ার বা জনসংযোগটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে 26 আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টিও জনসংযোগের কর্মসূচি নেবে, অন্যান্য বিরোধী দল যারা আছে তারাও জনসংযোগের কর্মসূচি নেবে। আর আজকের এসআইআর এর যে হেনস্থা, ধরুন যে যারা সাধারণ মানুষ, যাদের নাম আছে, যারা এদেশের নাগরিক, যারা অনুপ্রবেশকারী নয়, তারা ইতিমধ্যে তাদেরকে ডাকছে, হিয়ারিং এ ডাকছে। তাদের এই প্রসঙ্গে আসবো বিশ্বজিৎ দা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি যে কথা বলছেন, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, উনি বলছেন
যে বিজেপির 10 বছরের কাজের খতিয়ান কি মানুষের দেওয়া উচিত নয়, মানুষের কাছে তুলে ধরা উচিত নয়? অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ রাজনীতিবিদ তিনি এটা বোধহয় বুঝতে পেরেছেন যে 10 বছরে বিজেপি কি করেছে সেটা নতুন করে বিজেপির তুলে দেওয়ার মতো কিচ্ছু নেই। এই বাংলার মানুষ দেখছে, বুঝছে, প্রতিনিয়ত সেটা ফেস করছে, তাই নয় কি? দেখো, বাংলায় বিজেপি কিছু করেনি বা করার সুযোগও ছিল না, তারা সরকারে ছিল না, এবং নর্থ বেঙ্গলে যে জায়গাগুলোতে তাদের গুরুত্বপূর্ণ আসন সেখানেও মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে ভারতীয় বাংলায় জনতা একটা বিষয় পার্টির হয়তো করার এক্ষেত্রে একটা সুযোগ ছিল বিশ্বজিৎ দা, সেটা হচ্ছে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা একটু ত্বরান্বিত করতে পারতো। সেখানে আজকে শান্তনু ঠাকুরের মন্তব্য হচ্ছে যে 1 লক্ষ মতুয়া বাদ গেলে যাক কোনো অসুবিধা নেই। এটাও হতে পারে, আমরা তো জানি না শান্তনু ঠাকুর তার নিজেরও নাগরিকত্ব আছে কিনা, তার সঠিক কাগজপত্র আছে কিনা। কাজেই বিজেপি অন্তত এইটুকু করতে পারতো, আর কিছু করুক আর না করুক। দেখো দেবারতী, এটা কিন্তু বিজেপির একটা বড় সেটব্যাক, কারণ মতুয়ারা অনেকটা ভরসা করেছিল, যে বাইনারি তৈরি হয়েছিল সেই বাইনারি থেকে এই যে বাইপোলার পলিটিক্স পশ্চিমবঙ্গের ইউনিপোলার পলিটিক্সের দিকে যাচ্ছে, অর্থাৎ একমুখী হয়ে যাচ্ছে। মতুয়াগড়ে এবার তৃণমূলের ভোট তুমি মিলিয়ে নিও, প্রচুর বাড়বে। তার কারণ হচ্ছে তারা তো ভরসা করেছে এবং ঠকেছে। এই যে রাজনৈতিকভাবে বিচ্যুতি এবং ঠকে যাওয়া, সেটা অত্যন্ত নিন্দনীয়, এবং সেই কারণে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা করার কোনো জায়গা মতুয়াদের নেই। মতুয়ারা আশাহত হয়েছেন, সেই কারণে বলতে বাধ্য হয়েছেন শান্তনু ঠাকুর যে 1 লক্ষ নাম বাদ গেলেও আবার নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান, যেটা বিহারেও বলেছিল, একজনকেও দেখাতে পারেনি, আশা করি পশ্চিমবঙ্গেও একজনকে দেখাতে পারবে না। নির্বাচনের দিক থেকে এই মতুয়া গড় বর্ডারকে কেন্দ্র করে, সীমান্ত কেন্দ্র করে প্রত্যেকটা বিভাজনটা খুব স্পষ্ট এখানে বোধহয় বিশ্বজিৎ দা, বিভাজনটা খুব স্পষ্ট। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন 15 বছরের রিপোর্ট কার্ড তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেবো এবং আগামী 5 বছর কি কি করব সেই বিষয়ে একটা সঠিক বার্তা থাকবে। আর অন্যদিকে আমি যদি শুধু বিজেপি কেন, যদি বাম বা কংগ্রেস তাদেরকেও ধরি, তারা কি করে এসছে সেটা বলারও অপশান খুব কম, আর আগামী 5 বছরে কি করবে সেটা বলার তো এখন মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ময়দানে আর কোনো সুস্থ বা আমি বলবো আর কোনো দক্ষ কম্পিটিটর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রয়েছে কি? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি তুলে দিলে, কারণ তুমি জানো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চর্চিত নাম হচ্ছে হুমায়ুন কবির। কারণ যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে যে তৃণমূল কংগ্রেস নাকি সংখ্যালঘু ভোটে সরকার গঠন করে যেতে, এটা তো পুরোপুরি ভুল অভিযোগ। কারণ তৃণমূল কংগ্রেস মহিলা ভোট এবং সংখ্যালঘু ভোট দুটো ভোটই হচ্ছে তার গুরুত্বপূর্ণ। এবং আমি একটু আগে বলছিলাম, মানে তোমাদের চ্যানেলেই বলেছি যে এটা হচ্ছে লোকাল অ্যানাস্থেশিয়া। 1টা বা 2টো আসনে হয়তো হুমায়ুন কবির তার প্রভাব ফেলতে পারে তার কাছে, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ছবি যদি দেখো, সেখানে হুমায়ুন কবিরের কোনো গুরুত্ব নেই। ঠিক যেমনভাবে আইএসএফ ভাঙড়ের ক্ষেত্রে একটা পকেট তৈরি করেছে, তেমন মুর্শিদাবাদে হুমায়ুন কবির তার যে 2টো আসন, সেই আসনের ক্ষেত্রে হয়তো পকেট তৈরি করতে পারবে। তবুও কাজটা খুব একটা সহজ হবে না, কারণ তিনি যে এজেন্ডা নিয়ে, প্রথম কথা ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরের কোনো গ্রহণযোগ্যতা নেই, আর দ্বিতীয় কথা তিনি আজকে যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, একটা সময় তার কাছ থেকে সব সুবিধাও তো তিনি নিয়েছেন, তিনি তো তার দলের হয়ে জিতেছেন। সুতরাং মানুষের গ্রহণযোগ্যতা বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করবেন, তা সেটার পথ কি শুধুমাত্র বাবরি মসজিদ? আমি কালকে দেখছিলাম যে ইট জড়ো হয়েছে, মসজিদের কাজ শুরু হয়নি। নির্বাচন একদিকে, ধর্ম একদিকে, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে নির্বাচনের ফান্ডা শুরু হয়েছে, কিন্তু হুমায়ুন কবির বলছেন যে 294টা আসনে প্রভাব ফেলবেন, সেটা অলীক কল্পনা। আমি বলবো সোনার পাথর বাটি এটা। এই পশ্চিমবঙ্গের নির্বাচন, ওনার মতো একজন দক্ষ রাজনীতিবিদ তিনি যদি জানতেন এটা খালি রাজনৈতিক বাজার গরম করার জন্য চিন্তা, সেটা পারবেন। আর বিরোধীদের মধ্যে যে সংখ্যালঘু ভোট নিয়ে যারা রাজনীতি করেন, কংগ্রেস এবং বাম, তাদের তো সারা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে 10%। তারা কি করে এই নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। বরং বিরোধী ভোট ভাগ হলে বিজেপির কোনো ক্ষেত্রে লাভ হতে পারে, কিন্তু মতুয়ারা বিজেপিকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। মনে রাখতে হবে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে সংখ্যালঘু সমীকরণ, অন্যদিকে মতুয়া ভোটের যে বাইনারি ফ্যাক্টর, সেটা ভেঙে যাচ্ছে। বেশ, একেবারে আমি বিশ্বজিৎ বাবুকে বলবো এবং পাশাপাশি দেবারতী দুজনকেই বলবো যে আমাদের একটা ছোট বিরতির সময় এসেছে। আমরা আলোচনায় নিশ্চয়ই থাকবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। কোমলতার ছন্দে অনাবিল আনন্দে এই ত্বকে যেন রোদ হেসে যায়, যে করে
লাইফ লং লার্নিং আমার জন্য বা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি, কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে, এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবে না। স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি, তাদের কাজ না দেখি, তাদের সাথে ইন্টারাক্ট না করি, তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড। মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলেছে, সুতরাং এডুকেশনটাকেও এখন আগের ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে। এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে 6:20 খাচ্ছে টনটা হাপুস হুপুস প্রথম পাতেই ঘি, সুগন্ধেতে পাগল মনে হচ্ছে এসব কি, অন্য খাবার রইল করে শুরুতেই মন মজে, কৌতূহলী দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে। একেডি ঘি খুঁজবে না তো করবে কি? একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। For trade enquiry 9051113815. কালার সর্টার দিয়ে প্রস্তুত গণেশ পিওর সুজি, পিউরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন। যে আলোচনায় থেকে আমরা ব্রেকে গেছিলাম সেই আলোচনাতেই আবার ফিরবো। তবে এই যে এসআইআর এবং সামনেই আসন্ন নির্বাচন, এই গোটা বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে সামনে। যেমন বঙ্গে এসআইআর এর নাম কি বদলে দেবে সমীকরণ, এবং একাধিক প্রশ্ন। সেক্ষেত্রে আমি দেবারতির কাছে আগে আসি, যে দেবারতি, নিবিড় সংশোধনী নাকি নিবিড় জনসংযোগ কে প্রভাব ফেলবে, একটা বড় প্রশ্ন সামনে আসছে। একদমই তাই সঞ্চারী, আমি বিশ্বজিৎদার কাছে এই বিষয়টাও একটুখানি জানতে চাইবো, যেটা আমি আগে থামিয়ে দিয়েছিলাম বিশ্বজিৎদাকে। আমি বলছিলাম যে এসআইআর পর্বে ডেফিনেটলি আমরা কথা বলবো। যেটা চলছে এই মুহূর্তে, আজ থেকে তো শুনানি শুরু হয়েছে এবং তারপরে কিছু অভিযোগ, কিছু বিতর্ক ইতিমধ্যেই আসছে সামনে। সেটা যদি সরিয়ে রেখে কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের ভাবাচ্ছে সেগুলোতে একটু ফোকাস করতে চাইবো। দেখুন, একটু একে একে এই প্রশ্নগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরি। 1 নম্বর প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা এখানে আমাদের নজরে রাখতে হচ্ছে, বঙ্গে এসআইআর এর নাম যদি, যেটা হচ্ছে এসআইআর এর যদি নাম বাদ যায়, তাহলে সেক্ষেত্রে সমীকরণ কোথায় কোথায় বদলাবে বা বদলাবে কি? ব্যবধান কম থাকা কেন্দ্রগুলোতে ফ্যাক্টর হবে কি এসআইআর? এসআইআরকে অস্ত্র করে কি এগোতে চাইছে বিজেপি? আর সেক্ষেত্রে যে কথা, এই বিরতিতে যাওয়ার আগে যে বিষয় নিয়ে আমি আর বিশ্বজিৎটা কথা বলছিলাম সঞ্চারী, যে এটার জন্য এই মোকাবিলার ক্ষেত্রে কি জনসংযোগ প্রয়োজন, এবং তাতেই গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। নিবিড় সংশোধনী নাকি নিবিড় জনসংযোগ প্রভাব ফেলবে কে, এটা সময় বলবে। তবে সিএ সার্টিফিকেট গ্রাহ্য হওয়ায় বোধহয় খানিকটা স্বস্তিতে হলেও গেরুয়া শিবির। আমি বিশ্বজিৎ আপনার কাছে আসবো। এখানে কয়েকটা বিধানসভা কেন্দ্রের কথা আমি একটু আলাদা করে উল্লেখ করতে চাইব। 2024 লোকসভা নিরিখে এই বিধানসভাগুলো যদি আমরা দেখি, এমনিতে 91 বা 92টা গোটা 294টা কেন্দ্রের মধ্যে এরকম কিছু আসন রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ বিজেপি সেখানে এগিয়ে রয়েছে। তার মধ্যে যদি আমি কয়েকটা গুরুত্বপূর্ণ আসনের কথা বলি, যেমন রাসবিহারী, বিধাননগর, শ্যামপুকুর, চন্দননগর, ফরাসডাঙ্গা এবং সর্বশেষ সন্দেশখালী ছাড়া যে বাকি বিধানসভা কেন্দ্রগুলোর নাম বললাম, সেখানে 2021-এর সঙ্গে যদি ট্যালি করা হয়, 2024-এ লোকসভার ফল দেখে, বিধানসভাওয়ারি ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু যে ব্যবধানে 2021-এ জিতেছিল তার থেকে অনেকটা ব্যবধান কমে গেছে। এক, দ্বিতীয় কথা, সন্দেশখালীর কথা বলছিলাম, সেখানে কিন্তু বিজেপি লিড করেছে 2024 লোকসভার নিরিখে। এইগুলো কতটা ফ্যাক্টর হবে? এসআইআর এর পর নাম বহু অংশে বাদ যেতে পারে, আমরা একটা খসড়া তালিকায় তো সেরকম একটা উদাহরণ দেখলামও, তো এটা কি আদৌ ফ্যাক্টর হবে? প্রথম কথা বলি দেবারতী, পাটিগণিত বা সমীকরণটা বেশ কঠিন। আমরা যে সহজ সমীকরণ করছি এটা এতটা সহজ নয়। তার কারণটা খুব পরিষ্কার। দেখো, আমরা যে ব্যবধানের কথা বলছি সেই ব্যবধানটা হচ্ছে কাস্টিং ভোটের উপরে, কিন্তু এসআইআর তো কাস্টিং ভোটের উপরে হয়নি। যে নাম বাদ যাচ্ছে সেটা কাস্টিং অ্যান্ড নন কাস্টিং।
এখন যদি একটা কেন্দ্রে 60% ভোট পড়ে, 70% ভোট পড়ে, সেখানে তো ভোট পড়েনি 30% থেকে 40%। তাহলে যে সংখ্যাটা বাদ যাচ্ছে তার মেজরিটিটা হচ্ছে নন কাস্টিং ভোটের সংখ্যা। সুতরাং সেটা যে খুব বেশি প্রভাব ফেলবে সেটা বোঝা যায়নি, সেটা দেখেছো বিহারের ক্ষেত্রে। এখন তুমি বলছো জনসংযোগ না নিবিড় জনগণনা, বা আমরা যে এসআইআর এর কথা বলছি, রিভিশন। তা এই যে নিবিড় সংশোধনী খুব একটা ভোটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়, বরং ভোটের ইস্যু তৈরির ক্ষেত্রে তারা ব্যস্ত রয়েছে। নিবিড় জনসংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে আজকে বিহারে নীতিশ কুমার আবার জিতে এলো। ঠিক সেই কারণে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জিতে আসার সুযোগ রয়েছে। কারণ এখানে একটা বড় ইস্যু হচ্ছে সমাজ কল্যাণমূলক প্রকল্প। সেই প্রকল্পগুলো ভোটের নির্ণায়ক শক্তি হয়ে ওঠে। কারণ এরা এদিকে খালি এসআইআরটাকে ইস্যু করে এগোতে চাইছে, অনুপ্রবেশ ইস্যু করে এগোতে চাইছে, সংখ্যালঘু এবং রোহিঙ্গাদের ইস্যু করে। এগুলো আসলে নির্বাচনের কিছু ইস্যু নয়, বরং যে এসআইআর করে সাধারণ মানুষ যারা অনুপ্রবেশকারী নয়, যারা রোহিঙ্গা নয়, যারা এদেশের মানুষ, যারা সত্যি নাগরিক, তাদের যে হেনস্থা হচ্ছে এবং যাদের নাম থাকবেও, এই হেনস্থার কারণে তার অ্যাডভান্টেজটা অবশ্যই তৃণমূল কংগ্রেস পাবে। কেউ চায় না এই হেনস্থা একজন সত্যি নাগরিক যিনি তাহলে এই যে হয়রানির কথা আপনি বলছেন বিশ্বজিৎ দা, এই যে হয়রানির কথা আপনি বলছেন, কিছু মানুষ আমরা কি এটা ধরে নিতে পারি নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেবে আগামী বিধানসভা নির্বাচনে? নির্বাচন কমিশনকে তো প্রশ্নের মুখে দাঁড়াতেই হবে। দেখো দেবারতী, একটা সহজ ইকুয়েশন আমি বলছিলাম আগের দিন, 25 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু আমরা জানি এখন জন্ম এবং মৃত্যুর যে রেজিস্ট্রেশন সেটা অনলাইনে হয়। নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলে এসআইআর এর দরকার হয় না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তারা আধার কার্ড দিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যেতে পারে। সুতরাং বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ, দেখো নির্বাচন কমিশন কোথা থেকে নাম বাদ দিচ্ছে? ভোটার লিস্ট থেকে, 2002 বা 2024-এর যে ভোটার লিস্ট হয়েছে সেখান থেকে। মানে এর আগে যে নামগুলো ছিল, এই নামগুলো তো কোনো রাজনৈতিক নেতা তোলেনি, নামগুলো তো তৃণমূল কংগ্রেস তোলেনি, বিজেপি তোলেনি, কংগ্রেস তোলেনি, সিপিএম তোলেনি, সেটাও তো নির্বাচন কমিশন তুলেছে। তাহলে নির্বাচন কমিশন আগে এই অবৈধ ভোটারের নাম তুললো কি করে? তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যে নির্বাচন কমিশনই এই ভুলটা করেছে, সাধারণ নাগরিক বা রাজনৈতিক দল নয়। সেই ভুলের দায় নির্বাচন কমিশনের স্বীকার করা উচিত এবং সেই নির্বাচনে যারা জিতে আসছে তারা নৈতিকভাবে অবৈধ প্রার্থী এবং সরকার। একবার দেবারতী, আমাদের সময় একেবারে শেষের দিকে, সুতরাং আজকের মতো এখানে শেষ করতে হবে এই আলোচনা। এবং আমাদের সঙ্গে ছিলেন অতিথি বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, অন্যদিকে দেবারতী ছিলেন। দুজনকেই ধন্যবাদ আপাতত।